গাঢ় ভালোবাসার স্পর্শ মানুষের জীবনে একবারই আসে, এমনটাই বিশ্বাস ছিল আমার। কিন্তু জীবন সবসময় মানুষের সরল সমীকরণে চলে না। জীবনের হিসেব বড় অদ্ভুত, বড় বেদনাদায়ক। আবার কখনো কখনো সেই গভীর বেদনার বুকেই ফুটে ওঠে নতুন কুড়ি। আজ থেকে প্রায় 1 বছর আগের কথা। আমার জীবনের সেই দিনগুলোর কথা মনে পড়লে এখনও বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। তখন আমার প্রথম স্ত্রী সুমাইয়ার জীবনের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছিল। সুমাইয়ার 2টি কিডনি ধীরে ধীরে বিকল হয়ে যাচ্ছিল। সপ্তাহে 2 দিন ডায়ালিসিস, একের পর এক হাসপাতালের চক্কর, স্যালাইন আর ইনজেকশনের কড়া গন্ধে ছেয়ে গিয়েছিল আমাদের ছোট্ট সংসারটা। সুমাইয়া জানতো সে আর বেশি দিন এই পৃথিবীর আলো দেখতে পারবে না। এই মরণব্যাধি তাকে ধীরে ধীরে শেষ করে দিচ্ছে। কিন্তু আশ্চর্যজনক বিষয় ছিল, তার জীবনের জন্য কোনো কান্না ছিল না। তার সব চিন্তা, সবটুকু ভালোবাসায় আটকে ছিল আমাকে ঘিরে। ডায়ালিসিস টেবিল থেকে ফিরে ক্লান্ত শাড়ির আঁচল টেনে যখন সে আমার কপালে হাত রাখত, তখন তার চোখে ফুটে উঠত এক অসীম মায়া। সুমাইয়া বলতো, তুমি বড্ড ছেলে মানুষ। আমি না থাকলে সময় মতো কে তোমাকে ওষুধ দেবে, কে তোমার খেয়াল রাখবে? আমি সুমাইয়ার হাত দুটো চেপে বলতাম, পাগলামি করো কেন সুমাইয়া, তুমি সুস্থ হয়ে যাবে, আমি তোমার কিছু হতে দেব না। সুমাইয়া শুধু মৃদু হাসত। সে জানতো নিভে যাওয়ার আগে বাতি যেমন শেষবারের মতো জ্বলে ওঠে, তার ভালোবাসাও ছিল ঠিক তেমনই। সে জানতো তার সময় ফুরিয়ে আসছে, তাই জীবনের শেষ বিন্দু ভালোবাসার সে প্রতিদিন আমার জন্য ঢেলে দিত। চিকিৎসকদের সমস্ত চেষ্টা আর আমাদের আকুল প্রার্থনাকে ব্যর্থ করে দিয়ে ডায়ালিসিস চলাকালীনই একসময় তার শরীর শেষ শক্তিটুকু ফুরিয়ে গেল। যন্ত্রের অবিরাম শব্দের মাঝে সুমাইয়া চিরতরে চোখ বুজল। আমার হাতটা ধরে রাখা তার শক্ত মুঠোটা ধীরে ধীরে শিথিল হয়ে গেল। সুমাইয়ার চলে যাওয়ার পর আমার জীবনে যেন এক গভীর আধারে ঢুকে গেল। মাত্র তো 1টা বছর পার হলো, কিন্তু এই 1টা বছর আমার কাছে মনে হয়েছিল শতবর্ষের মতো দীর্ঘ। আমি ঘরে বন্দি হয়ে রইলাম। সুমাইয়ার শাড়ি, তার ব্যবহৃত চিরুনি, বইয়ের বাজে শুকিয়ে যাওয়া ফুলগুলো আঁকড়ে ধরে রাত কাটাতে লাগলাম। ভালোবাসা পাওয়ার আর চাওয়ার সমস্ত ইচ্ছে আমার যেন সেই কবরের বুকেই মাটি হয়ে গিয়েছিল। পরিবারের এক প্রকার জোরাজুরিতে শেষমেশ আমার জীবনে এলো আফরোজা। আফরোজাকে যখন আমি প্রথম দেখি, আমার মনে হয়েছিল আমি সুমাইয়ার জায়গায় অন্য কাউকে বসাতে পারবো না। বিয়ের দিনে আমি তাকে সব স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলাম সুমাইয়ার স্মৃতি আমার হৃদয়ে কতটা গভীরে আটকে আছে। আফরোজা শান্ত চোখে আমার কথা শুনছিল। সে আমার হাত ধরে শুধু এতটুকুই বলেছিল, আমি আপনার কাছ থেকে সুমাইয়ার জায়গাটা কেড়ে নিতে আসিনি। আমি শুধু আপনার জীবনে নিজের একটা নতুন জায়গা বানিয়ে নিতে চাই। আপনার দুঃখগুলোকে একটা ভাগ করে নিতে চাই। দিন যত যেতে লাগলো, আমি এক অদ্ভুত সত্যের মুখোমুখি হলাম। আফরোজা সুমাইয়ার প্রতিরূপ নয়, কিন্তু আফরোজার ভালোবাসা গভীরভাবে সুমাইয়ার চেয়ে কোনো অংশে কম নয়। আফরোজা কোনোদিন সুমাইয়ার স্মৃতি নিয়ে আমার উপর অভিমান করেনি, বরং সুমাইয়ার কথা মনে পড়লে সে নিজে আমার পাশে দাঁড়িয়ে দোয়া করার ব্যবস্থা করে দেয়। সুমাইয়ার পছন্দের খাবার রান্না করে আমাকে খাওয়ায়। একদিন রাতে বড্ড বৃষ্টি হচ্ছিল। আমি বারান্দায় দাঁড়িয়ে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে বিষণ্ণ হয়েছিলাম। আফরোজা 1 কাপ গরম চা হাতে নিয়ে নিঃশব্দে পায়ে হেঁটে এসে দাঁড়ালো আমার পাশে। আমার কাঁধে একটা হালকা চাদর জড়িয়ে দিয়ে বলল, আজ খুব বেশি মনে পড়ছে, তাই না? আমি আফরোজার দিকে তাকালাম। আফরোজার চোখে এখন আর কোনো সংশয় নেই, কোনো হীনমন্যতা নেই, কোনো হিংসা নেই, কোনো ক্ষোভ নেই। আছে শুধু অসীম সহানুভূতি আর ভালোবাসা। আমি হঠাৎ বুঝতে পারলাম, বিধাতা আমার জীবনে 2টি ভিন্ন সময়ে 2জন ভালো মানুষ পাঠিয়েছে। সুমাইয়া আমাকে শিখিয়ে গেছে কীভাবে শেষ নিঃশ্বাস পর্যন্ত নিঃস্বার্থভাবে ভালোবাসতে হয়, আর আফরোজা আমাকে শেখাচ্ছে কীভাবে সব হারিয়েও আবার নতুন করে বাঁচতে হয়। আমি আফরোজার হাতটা শক্ত করে চেপে ধরলাম। সুমাইয়ার স্মৃতি আজ আর আমাকে কাঁদায় না, বরং একটা গভীর জীবন থেমে থাকে না। ভালোবাসার রূপ বদলায়, কিন্তু ভালোবাসা কখনো শেষ হয়ে যায় না।